প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি শাহনাজ বিশ্বাস ইয়াসমিন। আপনারা জানেন ইতিমধ্যেই যে আমরা এই অনুষ্ঠানে দিনের গুরুত্বপূর্ণ 3টি বিষয় নিয়ে আলোচনা করি এবং এই বিষয়গুলো আলোচনা করার জন্য একজন বিশিষ্ট অতিথি আমাদের স্টুডিওতে থাকেন পুরোটা সময় জুড়ে। একই সাথে 3টি বিষয় আলোচনার জন্য জুমে 3জন অতিথি আমাদের সাথে যুক্ত হন। আজকেও আমরা 3টি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম বিষয়ে আলোচনায় রেখেছি যেটা দীর্ঘদিন থেকে বাংলাদেশের আলোচিত ঘটনা, সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘটনা নিয়ে। আজকে হাইকোর্ট বিস্ময় প্রকাশ করেছে যে কিভাবে এত অঢেল সম্পত্তির মালিক হলেন একজন সরকারি কর্মকর্তা। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে জুমে যুক্ত হবেন অধ্যাপক ডক্টর সাদিকুল আরিফিন, সাবেক উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়। তিনি আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। আমাদের দ্বিতীয় বিষয় আলোচনার জন্য রেখেছি এইটাও গত 3-4 দিন থেকে মোটামুটি একটা সমালোচনা চলছে সারা দেশ জুড়ে, যে বারিধারা যেটি খুবই কূটনৈতিক এলাকা, সেখানে একটি দূতাবাসের সামনে একজন পুলিশ কর্মকর্তা আরেকজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। এটা মানে বিষয়টি অনেকটা আসলে বিস্ময়ের, আশ্চর্যের, মানে কথা কাটাকাটির জের ধরে এই ঘটনাটি ঘটেছে। এই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব যে কেন এমনটা ঘটে, এটা কি করে সম্ভব। আসলে কথা কাটাকাটি করে একজন আইনশৃঙ্খলা বাহিনী আরেকজনকে আসলে নিজের হাতের গুলি করে মেরে ফেললেন। আর আমাদের তৃতীয় বিষয় আলোচনার জন্য রেখেছি নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। এটা তো দীর্ঘদিনের বিষয়, এখন অবশেষে যুক্তরাষ্ট্র এটাতে সম্মত হয়েছে। এই বিষয় নিয়ে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব শেষ দিকে। আমাদের শুরুতেই আলোচনার বিষয়ে রেখেছি সাবেক আইজিপি বেনজির কিভাবে এত সম্পদের মালিক হলেন। আমরা বিষয়টি আলোচনার জন্য স্টুডিও থেকে শুরু করি। আমাদের সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, কৃতজ্ঞতা জানবেন। শুরু করছি আপনাকে দিয়ে, অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। দীর্ঘদিন থেকে বেনজির আহমেদকে নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা দেশ জুড়ে, একদম সাধারণ মানুষ থেকে শুরু করে এখন সবাই জানে এই বিষয়টি। সেটা নিয়ে তো একটু ইনডেপথ আলোচনা দীর্ঘদিন থেকে হচ্ছে, এটা নিয়েও একটু করব। কিন্তু আজকে হাইকোর্টের যে বিষয়টা ছিল সেটা নিয়ে একটু শুরুই করি, যে বেনজির আহমেদ কিভাবে এত অঢেল সম্পত্তির মালিক হলেন এমন প্রশ্ন তুললেন, তার কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্ট। কারণ আজকে হাইকোর্টে যশোরের স্থানীয় সরকার বিভাগের কয়েকটি সেতু নির্মাণে অনিয়মের বিষয়ে রিটের শুনানি চলছিল। প্রকৌশলী কর্মকর্তাদের তলব করেন হাইকোর্ট। সেই বিষয়টি, এই প্রসঙ্গে এই সাবেক আইজিপির কথা উঠে আসছে। এটি একটা উদাহরণ হয়ে গেল বাংলাদেশের জন্য, জনাব শফিউল আলম ভূঁইয়া। অবশ্যই উদাহরণ, কারণ হচ্ছে যে আপনি যখন পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পদে থাকবেন, সর্বোচ্চ পদে থেকে পদ থেকে সরে যাওয়ার পরে যদি দেখা যায় যে আপনি ব্যাপক সম্পত্তির মালিক হয়েছেন, তো তখন স্বভাবতই মানুষের মনে প্রশ্ন জাগবে যে এত সম্পত্তির মালিক আপনি কিভাবে হলেন। হাইকোর্ট যে প্রশ্নটি করেছে এই প্রশ্নটি তো অনেকের মনেই আছে যে এত সম্পত্তির মালিক উনি কীভাবে হলেন, যে উনি আইজিপি পদে ছিলেন, উনি কি প্রভাব খাটিয়েছেন, উনি কি জোর করে, নানা ধরনের গণমাধ্যমে নানা ধরনের রিপোর্ট উঠে এসছে। তো এটার মধ্যে দিয়ে যেটা লক্ষণীয় সেটা হলো যে একজন পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পদে থাকলে উনি যে কোনো উপায়েই হোক ওনার সম্পদ বৃদ্ধি করতে পারেন। তো সেক্ষেত্রে কোনো ধরনের জবাবদিহিতা, কোনো ধরনের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে যেতে হয় না যতদিন উনি পদে আছেন। কারণ হচ্ছে যে, বা এই যে আমাদের কি আদৌ কোনো ওয়াচডগ প্রতিষ্ঠান আছে কিনা, যে আজকে দুদকের কথা শুনছি, আজকে বেনজির আহমেদ রিটায়ারমেন্টের পরে ওনার এগুলো বেরিয়ে এসছে, এখন দুদক অনুসন্ধান করছে। তো উনি যখন এই সম্পদগুলো করলেন তখন দুদক অনুসন্ধান করেনি বা করতে পারেনি বা করার প্রয়োজন মনে করেনি। দুদক অনেক পরের বিষয় ডক্টর শফিউল আলম ভূঁইয়া। উনি তো একটা বিভাগের প্রধান ছিলেন। এইরকম অনেকগুলো বিভাগ আছে যারা অনেক অনুসন্ধান করে, এবং সবচেয়ে বড় তাদের তো একটা মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই বিভাগগুলো কাজ করে। এই তাদের যে প্রধান, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা কি এই দায় এড়াতে পারে? এই যে যখন ক্ষমতা থাকাকালীন এবং সম্পদের আমরা দেখছি প্রতিদিন নতুন নতুন সম্পদের হিসাব বের হচ্ছে সারা দেশ জুড়ে, তারা কি কখনো মুখোমুখি হবে না এই প্রশ্নে? আপনার কি মনে হয় না?
এখানে এখানে তাদের তো দায় দায়িত্ব আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আমি যে ওয়াচডগ বডির কথা বলছিলাম, যে পুলিশ প্রশাসনের এই যে পুলিশের আইজিপি পদে বা পুলিশের গুরুত্বপূর্ণ পদে যারা থাকেন, তারা কি কাজ করছেন, তারা কতটুকু বৈধ কাজ করছেন, কতটুকু অবৈধ কাজ করছেন, সেগুলো দেখার জন্য তো পুলিশেরও নিজস্ব একটা মেকানিজম আছে। তবে হ্যাঁ, যখন একজন আইজিপি হয়ে যান তখন পুলিশের কাঠামোর মধ্যে ওনাকে দেখা কঠিন। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কাঠামো আছে সেই কাঠামোর এখানে কাজ করার কথা। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্ষেত্রে কি দায়িত্ব পালন করেছে এই প্রশ্নটি উঠে আসতে পারে। গণমাধ্যম কি দায়িত্ব পালন করেছে সেই প্রশ্নটিও কিন্তু উঠে আসতে পারে, যে গণমাধ্যমে আজকে আমরা যে রিপোর্ট দেখছি সেগুলো কিন্তু সব কিছু হচ্ছে অবসরের পরে। চাকরিতে থাকাকালীন অবস্থায় গণমাধ্যমের তো সেই রকম রিপোর্ট আমরা দেখিনি। তো সবাই কি আসলে প্রশ্নের সম্মুখীন করা যায়, যে প্রশ্নটি উঠে আসে সেটা হলো মূল দায়িত্ব তো রাষ্ট্রের, গণমাধ্যমই তো বের করলো, রাষ্ট্র তো। জনাব শফিউল আলম, যখন তিনি দায়িত্বে ছিলেন, মানে তখন কি আসলে সরকারি চাকরিজীবীদের কি দেখভাল করা, যেটা ওয়াচডগ, আপনি সাংবাদিকদের ভাষা, এটা ওয়াচডগ করার মতো কি কেউ থাকে না, নাকি চোখ বুঝে থাকে? বিষয়টা আসলে কি সেরকম কিছু নাকি আপনার এই এত সময় দেওয়া নিয়ম? সাংবাদিক হিসেবে সেই প্রশ্ন আমাকে করছেন কেন? সেটার উত্তর তো আপনি দেবেন, যে আপনারা অনুসন্ধান, বিশ্লেষণ কি বলে। না না, আপনারা অনুসন্ধান করেছেন। না, আমি সাংবাদিকদের কথা বলছি না, আমি সাংবাদিকরা আমি বলছি প্রতিষ্ঠানের কথা, যে প্রতিষ্ঠানের দায়বদ্ধ যারা দেখবেন তাদের কথা বলছি আমি। এই চোখ বুঝে থাকে সাংবাদিকরা, চোখ বুঝে থাকে না। না না, সাংবাদিকরাও কি রিপোর্ট করেছিলেন কিনা তখন? সাংবাদিকরা রিপোর্ট বের তো সাংবাদিকরাই করেছে। সেটা তো অবসরের পরে, অবসরের আগে নয়। কিন্তু এই দায় তো সাংবাদিকতা, দায় তো সব রাষ্ট্রের দায়। এটা রাষ্ট্রের যেমন দায় আছে, সাংবাদিকতারও দায় আছে। কারণ সাংবাদিকের কাজ তো অনুসন্ধান করা, অনুসন্ধানমূলক সাংবাদিকতা করা। রাষ্ট্রকেও জবাবদিহিতায় আনবে কে? গণমাধ্যম আনবে না? গণমাধ্যমের কাজ কি? যে এই যে রাষ্ট্র যে ব্যর্থ হচ্ছে, বা এই যে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই শাখাটির পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের মনিটর করবার কথা, সেই মনিটরিংটা যে তারা, এখন তো আমাদের কাছে স্পষ্ট যে মনিটরিংটা তারা করেনি। তারা সেই সময়ে কোনো ধরনের চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা করেনি। করে নাই বলতে কি করতে চায় নাই নাকি জানে নাই? সেটা তো তাদেরকে জিজ্ঞেস করলে আপনি তারা বলতে পারবে, আমি তো বলতে পারবো না যে চাইনি। আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে আমরা কোনো ব্যবস্থা দেখিনি, এবং যখন এই ব্যবস্থাটি হয়নি তখন সাংবাদিকেরও দায়িত্ব ছিল অনুসন্ধানী সাংবাদিকতা করা। যেমন শফিউল আলম, আপনার কাছে কি মনে হয় যে একদমই অন্য তার উপরস্থ যারা আছেন তারা জানেনই না এই ব্যাপারগুলো এভাবে ঘটে গেছে, সব গোপনে ঘটে গেছে? দেখেন, আমার পক্ষে তো বলা মুশকিল। আপনি তার উপরস্থ যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করতে হবে, কারণ আমি তো হাইপোথেটিক্যাল কথা তো আমি বলতে পারবো না। আমি যেটা বলতে পারবো সেটা হলো যে এখন যেটা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে উনি যখন দায়িত্বে ছিলেন, উনি যখন এই সম্পদ আহরণ করেন, তার উপরে কোনো ধরনের মনিটরিং ছিল না, বা মনিটরিং থাকলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আচ্ছা, আমরা আমাদের একজন জুমে যুক্ত আছেন, তার কাছ থেকে একটু ফিরে আসি। আছেন অধ্যাপক ডক্টর সাদিকুল আরিফিন, সাবেক উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম, আপনি শুনছিলেন ডক্টর শফিউল আলম ভূঁইয়ার আলোচনা, সাবেক আইজিপি বেনজির কিভাবে এত সম্পদের মালিক হলেন, এই বিষয়বস্তুতে আলোচনা চলছে। আজকে হাইকোর্ট বিস্ময় প্রকাশ করেছে, অন্য একটি বিষয় আসছে, যেটা যশোরের একটি ঘটনা। স্থানীয় সরকার বিভাগের সেতু নির্মাণের অনিয়মের বিষয়ে প্রকৌশলী এবং কর্মকর্তাদের তলব করা হয়েছে। সে প্রসঙ্গে এই আবার বেনজিরের বিষয়টি ঘুরে ফিরে আসছে। এই ঘুরে ফিরে আসা, বিস্ময় প্রকাশ করা, এর মধ্য দিয়ে কি শেষ হবে, নাকি এরপরে আরো অনেক বেনজির বাংলাদেশে আছে নাকি নাই? ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলি, আমাদের হাইকোর্ট বা উচ্চ আদালতের বিচারকগণ মাঝে মাঝে এই ধরনের বিষয় বা এই ধরনের প্রশ্ন রাখেন। কিছুদিন আগে আপনি যদি খেয়াল করে দেখবেন যে একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি বিদায় নেওয়ার সময়ও তিনি একটা লিখিত বক্তব্যেও এই ধরনের কথা বলেছিলেন যে দীর্ঘদিন একটা সরকারি চাকরিজীবী বা একজন চাকরিজীবীর শেষ করার পর তার কিভাবে এত সম্পদ বা ইত্যাদি কি হয়। তো এইটা যে বিষয় প্রকাশ করছে, এইটার মধ্যে দিয়ে বোঝা যায় যে আমাদের দেশে যে একটা এমন অবস্থার
অবস্থায় আছে যে দুর্নীতি বা অনিয়ম বা ইত্যাদি এই জায়গাগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এইটা হলো আমার কাছে একজন সামাজিক বিজ্ঞানের ছাত্র হিসেবে ইতিবাচক মনে হয়েছে। এই যে আলোচনাগুলো, এই যে বিস্ময় প্রকাশ করলো, এই যে প্রশ্নগুলো বা এই যে আপনি মিডিয়াতেও আলোচনা করেছেন, এগুলো সবগুলোই একটা ইতিবাচক বিষয় হিসেবে আমি দেখতে চাই। কারণ আমি এর আগেও একদিন এই আলোচনাগুলোতে বলেছি যে দুর্নীতি পৃথিবীর কোথাও পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, কিন্তু দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব, কাঙ্ক্ষিত বা সহনীয় অবস্থায় নিয়ে কমিয়ে আনা সম্ভব। সেই জায়গাটার জন্য কিন্তু সমাজের বিভিন্ন স্তরের অবস্থানে যারা আছেন তাদের আলোচনা, বিশ্লেষণ, তাদের উদ্যোগ বা তাদের মধ্য থেকে সচেতনতা, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। আজকের যে সমাজ ব্যবস্থা খুব দ্রুত পরিবর্তনশীল অবস্থায় যাচ্ছে, কারণ সমাজ, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশের সমাজের পরিবর্তনগুলো হচ্ছে অনেকগুলো উপকরণের কারণে। যেমন আমি যদি বলি যে তথ্য প্রযুক্তির কারণে সমাজের মূল্যবোধ পরিবর্তিত হচ্ছে, তথ্য প্রযুক্তির কারণে অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে। এটা যেমন একদিকে উন্নয়নের ইতিবাচক দিক, পাশাপাশি এটা তো নেতিবাচক দিক হিসেবেও অনেক জায়গায় ব্যবহৃত হচ্ছে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের বিগত 15 বছরের সময় যদি আপনি উন্নয়ন অগ্রগতির অবস্থা দেখেন, যেটি আন্তর্জাতিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করছে, জাতিসংঘের গ্রাজুয়েশন পাচ্ছে বা আন্তর্জাতিকভাবে অন্য জায়গায় খাত ভিত্তিক উন্নয়নের জায়গায় স্বীকৃতি পাচ্ছে। তো এই যে উন্নয়ন এবং অগ্রগতির জায়গার কারণে সমাজের একটা স্থান থেকে আরেকটা স্থানে তো সমাজ স্থানান্তরিত হচ্ছে। সমাজের অবস্থিত মানুষগুলো, মানুষের মন মানসিকতা, মানুষের মূল্যবোধ, এই সব জায়গায় ডক্টর সাদিকুল আরিফিন, আপনি বলছিলেন যে আসলে মানে দুর্নীতির এটা তো খুব সম্ভব, দুর্নীতি আসলে একেবারে পুরো শেষ করে দেওয়া যায় না কোনো দেশেই, কিন্তু বিষয়টা হলো যে যার কথায় আসে, যার কথা এখন উদাহরণ হচ্ছে সব বিষয় নিয়ে, সেখানে হাইকোর্ট পর্যন্ত গিয়েছে, তো উনি তো একটা বিভাগের প্রধান, অন্য আরো বিভাগও তো দেশে আছে, রাষ্ট্রের কাঠামো আছে, তারা কি খবর নেয়, তারা কি এই খবর চেপেছে থাকে? আপনার বিশ্লেষণ, পর্যবেক্ষণ, অভিজ্ঞতা কি বলে? কেউ জানতো না এরকম বিষয় নাকি চেপে গিয়েছিল, যেটা এখন বের হয়েছে, যেটা গণমাধ্যম বের করেছে? তাহলে এরকম কি আপনার মনে হয় না রাষ্ট্রের আরো আছে এরকম? কিন্তু পাশাপাশি খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের অনেকগুলো এরকম বিভাগ আছে, অনেকগুলো বাহিনী আছে, অনেকগুলো সরকারি খাত আছে, বেসরকারি খাত আছে, বিশ্ববিদ্যালয় আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই সকল ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমি খেয়াল করে দেখছি, একটা ইতিবাচক দিক, যে এই ধরনের যদি কোনো বিষয় থাকে সেই তথ্যগুলো বের হয়ে আসছে, আলোচনা সমালোচনা হচ্ছে এবং সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই যে হাইকোর্ট যেটা বলছে, এটা তো সমাজের সচেতন মানুষ, উচ্চতর আদালতের বিচারকরা এই ক্ষেত্রে উদ্বিগ্ন, এই ক্ষেত্রে সচেতন, এই ক্ষেত্রে তারা তাদের বিষয়গুলো কনসার্ন আছে, অন্য জায়গাগুলো কিন্তু কনসার্ন হিসেবে আসছে। তো এইটাকে আমি ইতিবাচক দিক হিসেবে দেখি, কারণ সমাজের এই স্থানান্তর অবস্থায় এরকম একটা অবস্থা কিন্তু চলতে থাকবে এবং এটা আস্তে আস্তে স্থিতিশীল হবে যখন সমাজের স্থানান্তরটা একটা জায়গায় যায় পৌঁছবে। তো বাংলাদেশের বিগত 15 বছরের এই অগ্রগতি উন্নয়নের ক্ষেত্রে যে জায়গাটায় যাচ্ছে, সেখানে সামাজিক পরিবর্তন হচ্ছে, সেখানে সমাজের ভিতরস্থ মানুষের মূল্যবোধের পরিবর্তন হচ্ছে। এইটার ইতিবাচক এবং নেতিবাচক দুইটার জায়গার দিক থেকেই আলোচনায় এনে আমি যেটা বুঝি যে বর্তমান সময়ে সরকারি যে উদ্যোগগুলো সেইগুলো ইতিবাচক হিসেবে আমি দেখতে পারি। কারণ এই আলোচনা, যেমন আজকে আপনি হাইকোর্টের বেঞ্চ হিসেবের কথা বারবার বলছেন, এইটি সমাজের সবচেয়ে উচ্চ আদালতের বিচারপতিরা কনসার্ন করে তারা বলছে। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমগুলো বলেছে, বিভিন্ন টকশো আলোচনায় বলেছে। এইটি শুধু একটা বিষয় নয়, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এই আলোচনাগুলো হচ্ছে। এইটা সমাজের একটা ইতিবাচক দিক। পাশাপাশি সরকারি উদ্যোগগুলো, সরকারের যে আপনি যা বারবার শোভন আলম ভূঁইয়াকে প্রশ্ন করছিলেন যে এই বিষয়গুলো, সরকারের তো বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি আছে, তো তাদের উদ্যোগগুলোও কিন্তু আমরা এখন লক্ষণীয় বলে আমার বিবেচনায় মনে হয়েছে। কারণ দুদক যেমন আগাচ্ছে, তেমনি ভাবে অন্যান্য এজেন্সিগুলো, অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সরকারের অন্যান্য কাঠামোর মন্ত্রণালয় থেকে শুরু করে সকলেই তো এই বিষয়গুলোতে নিয়ে কথাবার্তা বলছে। সেই জায়গাটা থেকে আমি মনে করি দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই জায়গাগুলোয় আলোচনা, উদ্যোগ এবং এই বর্তমান পরিস্থিতির এই বিষয়গুলো একটি ইতিবাচক ভাবে বিশ্লেষণ করা উচিত।
অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর সাদিকুল আরিফিন, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এর জন্য। আমি একটা বিরতিতে যাব, তার আগে ছোট করে একটু জনাব শফিউল আলম আপনার কাছে জানতে চাচ্ছি। উনি বলছেন মূল্যবোধের কথা, মূল্যবোধ কি আসলে পরিবর্তন হয়েছে আগে মানুষের? না, যেমন ধরেন একটা তো হচ্ছে যে মানুষের মধ্যে একটা অপরাধ প্রবণতা কাজ করে, মানুষ সুযোগ পেলে অপরাধে সম্পৃক্ত হতে চায়, কেউ কেউ, সবাই তো না, কারণ এটা তার নির্ভর করে হচ্ছে কোন মানুষটা কিভাবে গড়ে উঠেছে, যে তার যে সামাজিকীকরণ, তার যে বেড়ে ওঠা, সব কিছু এটার সাথে সম্পৃক্ত। তারপরে ধরেন কখনো কখনো কেউ 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 যদি মনে করে যে আমি অপরাধ করে পার পেয়ে যাব, বা আমি অপরাধ করলে কেউ আমাকে আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, এই ধরনের অনুভূতি যদি কারোর মধ্যে আসে, তখন সে অপরাধে সম্পৃক্ত হতে পারে। তো সেই জন্যে আপনার অপরাধ নিয়ন্ত্রণ করা, অপরাধের নজরদারি করা এবং অপরাধের শাস্তি প্রদান করা, এই তিনটা জিনিস যদি নিশ্চিত করা যায়, তাহলে আপনি অপরাধকে নিয়ন্ত্রণে আনতে পারবেন। কিন্তু মানুষের মধ্যকার অপরাধ প্রবণতাটাকে কমিয়ে আনতে পারবেন। একেবারে অপরাধ হবে না তা না, সব জায়গায় অপরাধ হয়। প্রশ্ন হচ্ছে অপরাধী শাস্তি পায় কিনা, এবং সেই শাস্তিটা যদি নিশ্চিত করা যায়, তাহলেই অপরাধের প্রবণতাটা কমে আসে। ধন্যবাদ জানাচ্ছি। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। অধ্যাপক ডক্টর সাদিকুল আরিফিন, আবারও ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আমরা এই পর্বে আলোচনা করব সহকর্মী হত্যায় অভিযুক্ত কাউসার কি অসুস্থ। আপনারা জানেন 4 দিন আগে বারিধারার ডিপ্লোম্যাটিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে একজন পুলিশ কর্মকর্তা আরেকজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে, উনি সঙ্গে সঙ্গে মারা গেছেন। এই ঘটনাটা খুবই বিস্ময়ের একটা বিষয়, উদ্বিগ্ন হওয়ার বিষয় পাশাপাশি। কারণ কথা কাটাকাটি, ঝগড়াঝাটি যদি হয়ে থাকে দুজনের মধ্যে, সেটা তো হতে পারে, কিন্তু একজন আইন শৃঙ্খলা বাহিনী নিজের হাতের অস্ত্র দিয়ে তার সহকর্মীকে গুলি করবেন, এই পর্যায়ে কেন যেতে হয়? সেটা কি শুধুই কথা কাটাকাটির জের হিসেবে, নাকি এর পিছনের ঘটনা আদৌ কিছু আছে? কি থাকতে পারে এই ঘটনা? মানসিক অবস্থা কেমন হলে একজন মানুষের এটা করতে পারে একজন আইন শৃঙ্খলা বাহিনী? আসলে সেই বিষয়টা একটু আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে জুমে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে ডক্টর তৌহিদুল হক, সহযোগী অধ্যাপক এবং অপরাধ বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা এখন স্টুডিওতে ফিরছি। অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছে এই বিষয়টি নিয়ে, আমরা যখন বিজিবির ঘটনা ঘটেছে, আমরা সেই সময়ের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, যে তারপরে অনেক রকমের গল্প কাহিনী বের হয়েছে যে আসলে নানা দীর্ঘদিন থেকে মানুষ যখন নিজের অধিকার বঞ্চিত হয়, মানসিকভাবে নিপীড়নের শিকার হয়, তখন হিউমিলেট হতে হতে তখন নানাভাবে তার ভিতরে ক্ষোভ জন্ম হয়। এই ক্ষোভ জমতে জমতে অনেক সময় তখন সেটা ব্রাস্ট হয়, নানাভাবে হয়। এই যে ঘটনাটা ঘটলো, এটা আসলে কি মেসেজ দিচ্ছে এই পুলিশ প্রশাসনকে? আসলে পুলিশ এই এটা একদিনের ঘটনা তো না, একদিনে তো একটা মানুষ এরকম হতে পারে না, কথা কাটাকাটি থেকে নিজের অস্ত্র ব্যবহার করবে আরেকজনকে। এবং আজকে বলেছেন এখনকার যে পুলিশ আইজিপি, যে উনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং ডাক্তারও দেখিয়েছেন, চিকিৎসক যখন বলেছেন যে উনি সুস্থ হয়েছেন, তখন আবার ফিরেছেন। বিষয়টা উদ্বেগের কি না? অবশ্যই উদ্বেগের, তবে দুটি ঘটনাকে এক করা যাবে না। বিডিআরের ঘটনাটির সাথে এক করা যাবে না, অবশ্যই তুলনাও করা যাবে না। কারণ হচ্ছে যে আমি বলছি এই প্রশ্নটাকে এই জন্য আসছে জনাব শফিউল আলম ভাইয়া, যে বিষয়টা এক করা যাবে না, কিন্তু সেই ঘটনা যখন আগে হয়েছে, দীর্ঘদিন অনেক কর্মকর্তার ভিতরে ক্ষোভ জমেছে, আমরা কেউ জানতাম না, যখন ব্রাস্ট হলো তখন জেনেছি। এখন এখানে যে হয়েছে যে মানসিক অসুস্থ কাউসার, এটা কি একজন কাউসারই এরকম, নাকি এই পুলিশ অফিসারের ভিতরে আরো অনেক আছে যারা দীর্ঘদিন থেকে আসলে ভিতরে ক্ষোভ জমা হচ্ছে? এরকম মেসেজটা দেয় নাকি? এটা তো ক্ষোভের বিষয় না, এটা একজন পুলিশ কনস্টেবলের আচরণগত সমস্যা। আচরণগত সমস্যা কি? সেটা হচ্ছে যে এখন যেটা বোঝা যাচ্ছে, যেটা পুলিশ প্রশাসন থেকে বলা হচ্ছে, যে সে মানসিকভাবে অসুস্থ ছিল। তো যে কোনো মানসিকভাবে অসুস্থ হতে পারে, ডিপ্রেশনে ভুগতে পারে। তো যখন সে ডিপ্রেশনে ভুগে, সে আপনার সাইকিয়াট্রিস্টের কাছ থেকে কাউন্সেলিং নিবে, সেবা নিবে, তারপরে যদি সে সুস্থ হয় তাহলে জবে ফিরবে। কিন্তু
বিশেষ করে পুলিশ প্রশাসনের মতো জবে যেখানে মানুষের হাতে অস্ত্র থাকে, সেই অস্ত্র ব্যবহার করবার একটা সুযোগ থাকে, তো সেই রকম জবের ক্ষেত্রে এইরকম মানসিক অবস্থা সম্পন্ন মানুষকে চাকরিতে ফিরতে দেওয়াটা কতটুকু যৌক্তিক, এই প্রশ্নটা সামনে আসতে পারে। যে যদি আমরা এই তথ্যটিকে সত্য ধরে নিই যে সে মানসিকভাবে অবসাদগ্রস্ত বা বিকারগ্রস্ত ছিল, মানসিকভাবে অসুস্থ ছিল, সেই অসুস্থতার কারণে সেই ঘটনাটা ঘটিয়েছে, অথবা এটার অন্য কোনো কিছু আছে কিনা, কারণ এটাও তো তদন্ত করে দেখতে হবে এটাকে আসলেই মানসিক কারণে এই ঘটনা ঘটিয়েছে নাকি না এখানে অন্য কোনো বিষয় আছে, সেটা খতিয়ে দেখতে হবে। কারণ পুলিশ প্রশাসনে যারা চাকরি করেন তারা বেশ চাপের মধ্যেই কাজ করেন, তো এই যে চাপের মধ্যে কাজ করলে মানুষের মধ্যে নানা রকমের সমস্যা দেখা দেয়, তো সেই সমস্যাগুলো মোকাবেলা করবার জন্যে পুলিশ প্রশাসনের নিজস্ব মেকানিজম আছে। তো সেই মেকানিজমগুলো কতটা স্ট্রং, এই যে সেই মেকানিজমের মধ্যে কিছুটা দুর্বলতা তো ধরা পড়লো, যে কারণ হচ্ছে যে প্রতিনিয়ত যেটা আগে বেনজির সাহেবের আলোচনায় আমরা যেটা করেছিলাম যে পুলিশ সদস্যের আচরণ, পুলিশ সদস্য কখন কি করছে, কোথায় কি করছে, তাকে তো সার্বক্ষণিক একটা মনিটরিংয়ের মধ্যে আপনার রাখতে হয়। কারণ কেন রাখতে হয়? তার হাতে ক্ষমতা আছে, তার হাতে অস্ত্র আছে, সেই অস্ত্র এবং ক্ষমতা সে অপব্যবহার করছে কিনা। যেমন এইখানে যে ব্যবহারটা সে করেছে এটা তো প্রাণঘাতী, তার সহকর্মীর প্রাণ গিয়েছে। তো এই যে আচরণটা সে করলো, যে এই আচরণটা করার জন্যে সে তাকে যে চাকরিতে যোগ দিতে দেয়া হলো সেই প্রসেসটা কতটুকু স্বচ্ছ ছিল, এবং এই যে পুলিশ প্রশাসনে এই রকম চাপে ভুগছেন এরকম আরও কত সহকর্মী আছে, বা এই যে তাদের যে সাইকোলজিক্যাল কাউন্সেলিং বা তাদের ট্রেনিংয়ের একটা পার্ট, যে অস্ত্র কখন ব্যবহার করতে হবে কখন ব্যবহার করা যাবে না, তো এই যে নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের রাগকে নিয়ন্ত্রণ করা, এইগুলো কিন্তু পুলিশের ট্রেনিং ম্যানুয়ালের পার্ট। এখন সেইটা কতটুকু চর্চা হচ্ছে, যেমন এইরকম ঘটনা যখন ঘটে আমরা এগুলোকে বিশ্লেষণ করতে পারি, প্রশ্ন তুলতে পারি যে এটা কেন হচ্ছে, বা এইটা কিসের আলামত, এটা কি ইঙ্গিত দেয়। এটা আলামতটা হলো যে আপনার যে এই যে পুলিশ প্রশাসনের এই সদস্য, আমি যদি ধরে নিই যে উনি ওনার মানসিক সমস্যার কারণে এই কাজটা করেছেন, তাহলে এই যে চাপের কারণে যে মানসিক সমস্যা হচ্ছে এরকম কতজন পুলিশম্যানের এই সমস্যাটা হচ্ছে, তাদেরকে কি আমরা যথেষ্ট মনিটরিংয়ের মধ্যে রাখছি কিনা, বা যাদের হচ্ছে তাদেরকে কি আমরা পর্যাপ্ত মানসিক সেবা দিচ্ছি কিনা, এবং তারা কি চাকুরিতে থাকার যোগ্য কিনা, এই অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে চলে আসে। তো সেই প্রশ্নগুলোর সুরাহা করা পুলিশ প্রশাসনের স্বার্থেই জরুরি, কারণ এরকম ঘটনা যদি আরও ঘটতে থাকে তাহলে তো পুলিশ প্রশাসনেই বিশৃঙ্খলা দেখা দেবে। তবে আমরা ধরে নিতে চাই যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এটার প্রতিকার হয়তো হবে, কিন্তু যেটা এখানে জোর দেওয়া দরকার যে পুলিশের যে মেকানিজমটা আছে সেই মেকানিজমটা সম্পূর্ণ সক্রিয় কিনা। এই যে মনিটরিং মেকানিজম বলে আমরা আবার আসল ঘটনাকে মানে হ্যাঁ সেই কারণে তো আগে বলে নিয়েছি, আশা করতে চাই যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কারণ হচ্ছে যে আপনি যখন আলোচনা করবেন আপনি তো আপনার কাছে যে তথ্য উপাত্ত আছে সেটার ভিত্তিতে আলোচনা করবেন, আবার আপনি আলোচনায় এমন কোনো তথ্য দেবেন না যেটা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে। তো সেই কারণে আপনার সব দিকগুলো বিবেচনা করার দায়িত্ব তো পুলিশ প্রশাসনের, যে তাদের এই সিস্টেমের মধ্যে কেন এই ঘটনা ঘটছে এবং এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, এবং এই ধরনের ঘটনা কেন ঘটছে সেটা অনুসন্ধান করা এবং সেটার প্রতিকার করা এবং ভবিষ্যতের জন্য সতর্ক থাকা। ধন্যবাদ আপনাকে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, সিএসআর জনতন্ত্র গণতন্ত্রে আরেকটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআর জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। এই পর্বে আমরা আলোচনা করব নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস। আলোচনা করার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর ফজলুল হালিম রানা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে দিয়ে শুরু করছে এই প্রসঙ্গটা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। এর আগে গেল 25 মার্চ একই রকম প্রস্তাব দেওয়া হয়েছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে, কিন্তু তখন যুক্তরাষ্ট্র সেখানে সম্মত ছিল না এবং ইসরায়েল তখন মানেই নেই।
এই যে হলো এবং এই 15 সদস্যর মধ্যে 14টা দেশ ভোট দিয়েছে, একটি দেশ রাশিয়া দেননি। যুক্তরাষ্ট্র যেহেতু দিয়েছে এটা পাশ হয়েছে এবং এটা আমরা আশা করছি এটা হয়তো সুরাহার দিকে যাচ্ছে। কিন্তু এর মধ্য দিয়ে যে 37,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হলো, তাদের ঘর বাড়ি স্থাপনা ধ্বংস হলো, এইটা কি আগে করা যেত না? মানে করলে তখন তো এই বৈশ্বিক একটা সংকটই তৈরি হয়ে গেল গত কয়েক মাস থেকে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এটা খুবই ইন্টারেস্টিং বললাম এজন্য যে মার্কিন যুক্তরাষ্ট্র 25শে মার্চ কিংবা তার আগেও, অর্থাৎ যখন এই ইনভেশন শুরু করে ইসরায়েল, তখন থেকে তারা যুদ্ধবিরতির পক্ষে ছিল না, কিন্তু এখন কেন পক্ষে? কিংবা এখন যে রেজলিউশনটা আমরা দেখছি তাদের নেতৃত্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হয়েছে, পাশ করা হয়েছে, এবং আপনি খেয়াল করেছেন হয়তো যে রাশিয়া কিন্তু এখানে বিরোধিতা করেনি, তারা নীরব থেকেছে, একটি রাষ্ট্র ভোটদানে বিরত থেকেছে। হ্যাঁ 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 বিরত থেকেছে। তো যে কারণেই এই রেজলিউশনটা পাশ হয়েছে আমরা বলতে পারি। এবং এই যে রেজলিউশন, সেই রেজলিউশনে বেশ ভালো কিছু কথা রয়েছে। ধরুন, আপনার 3টা স্টেপ রয়েছে এই রেজলিউশনে, এবং প্রথম তারা বলেছে যে যেটা শর্ট টার্ম প্ল্যান, সেই শর্ট টার্ম প্ল্যানে তারা বলছে যে জিম্মি এবং বন্দী এই বিনিময়টা হবে অতি দ্রুত এবং স্বল্প মেয়াদে, যেটাকে আমরা যুদ্ধবিরতি বলি, সেদিকে তারা যাবে। এরপরে হচ্ছে গিয়ে তারা একটা পার্মানেন্ট অ্যাকশনের কথা বলেছে, অর্থাৎ এই রেজলিউশনে, যেটা স্থায়ী একটা এই সংঘাতের অবসান ঘটাবে। এবং পাশাপাশি গাজা থেকে ইসরায়েলের যে বাহিনী রয়েছে তারা মানে পূর্ণ প্রত্যাহার করে নেবে। এটা হচ্ছে গিয়ে আপনার সেকেন্ড ফেজ আমরা বলতে পারি এই রেজলিউশনের। এবং থার্ডলি কিংবা ফাইনালি যেটা বলছে তারা লং টার্ম প্ল্যান, সেখানে তারা বলতেছে যে গাজাকে তারা পুনর্নির্মাণ করবে কিংবা রিকনস্ট্রাকশন, যেটা আমরা বলে থাকি। এখন এই কথাগুলো খুবই ভালো শুনতে, ভালো শোনাচ্ছে, এবং আমরা আশান্বিত হচ্ছি, কারণ আমরা সবাই জানি যে যুদ্ধ কখনোই কোনো আনন্দদায়ক বিষয় নয়, এবং পৃথিবীর কোনো প্রান্তে যুদ্ধ সংগঠিত হোক সেটা আমরা কেউই প্রত্যাশা করি না। কিন্তু সেই যে অক্টোবর থেকে আমরা যেটা দেখতে পেলাম, বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে আজকে পর্যন্ত কিন্তু সেই যুদ্ধ চলমান রয়েছে, এবং গাজা কিন্তু এখন একটা ওপেন প্রিজন, এবং সেখানে যারা রিফিউজি রয়েছে তাদেরকে কিন্তু আপনি কাইন্ড অফ যে আমরা যেটাকে বলি যে জেনোসাইড, সেটা কিন্তু ইসরায়েল সংগঠিত করে যাচ্ছে। এবং সেই ভয়াবহতা কিংবা বর্বরতা কতটা মানে ভয়াবহ হতে পারে সেটা আমরা দেখি যে মানবাধিকার কমিশন, জাতিসংঘ থেকে প্রেরিত তাদের সেই প্রতিনিধি, তাদের বর্ণনায় সেগুলো কিন্তু উঠে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন কেন চাইছে, আর বছরের শুরুতে কিংবা গত বছর যখন শুরু হয় তখন কেন চাইনি? এটা হচ্ছে গিয়ে তাদের যে সেই মানে নেপোলিয়নের ভাষায় বলতে হয়, অর্থাৎ যুদ্ধ হচ্ছে বর্বরদের ব্যবসা। এখন ধরুন, তার যে সামনের যে নভেম্বর রেস কিংবা তার যে জাতীয় নির্বাচন রয়েছে আগামী নভেম্বরে, সেটা যতই ঘনিয়ে আসছে, ঠিক তার আগ মুহূর্তে এই বাইডেন প্রশাসন চাইবে ইসরায়েল কিংবা প্যালেস্টাইন এই ইস্যুর একটা সমাধান করতে। ঠিক তেমনি এখানে কিন্তু শঙ্কাও থেকে যায়। কিভাবে শঙ্কা থেকে যায়? এই প্রস্তাব বা রেজলিউশন যেটাকে আমরা বলছি পাশ হয়েছে, এটা কিন্তু অর্থাৎ এখন যিনি বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি প্রেসিডেন্ট রয়েছেন ইসরায়েলের, তিনি কিন্তু মৌখিকভাবে এটাকে অ্যাকনলেজ করছেন না। তার মন্ত্রী পরিষদের একজন কিন্তু পদত্যাগও করেছেন, এবং উগ্র জাতীয়তাবাদে যারা বিশ্বাসী রয়েছেন তারা কিন্তু এটাকে সমর্থন করছেন না। এবং এখানে একটি শঙ্কার কথা খোদ মার্কিন প্রেসিডেন্টই বলছেন যে কোনো সময় এই নরবরে সরকারের একটা টানাপোড়েন তৈরি হতে পারে, অর্থাৎ এই ইস্যুকে কেন্দ্র করে। কারণ ইসরায়েলের যে জনগণ বা ইহুদিবাদী যারা মানে আমরা কট্টর জাতীয়তাবাদী বিশ্বাসী আমরা বলি, তারা কিন্তু চাচ্ছেন এই যুদ্ধ কন্টিনিউ করুক এবং গাজা স্ট্রিপ থেকে হামাসদেরকে বিতাড়িত করা হোক, এবং এটাকে তারা দখল করতে চাচ্ছেন। কাজেই এখানে কিন্তু এক ধরনের পরস্পর দ্বিচারিতা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বলছেন সেটা আদৌ আপনার ইসরায়েল গ্রহণ করবে কিনা, কিংবা ইসরায়েলের প্রশাসন গ্রহণ করলেও তার পূর্ণ অংশ করবে কিনা, সরকারের মধ্যে যেহেতু এটা নিয়ে একটা দোদুল্যমান অবস্থা রয়েছে, কাজেই এই বিষয়গুলোর কিন্তু এখন পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ফজলুল হালিম রানা, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ফিরছি একটু স্টুডিওতে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোটামুটি চলে আসছি। অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, মানে যুক্তরাষ্ট্র বলছে সেটা ইসরায়েল শুনবে না, এরকমটা কি আপনার মনে হয়?
এটা তো যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থে মিন করে তাহলে ইসরায়েলকে শুনতে হবে, কারণ যুক্তরাষ্ট্র যদি একদিকে শান্তির কথা বলে অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে তাহলে ইসরায়েল শুনবে না। কারণ এই যে সাম্প্রতিক কয়েক মাস ধরে গাজায় যে যুদ্ধ চলছে এটা মার্কিন দ্বিচারিতার একটা বহিঃপ্রকাশই। কারণ হচ্ছে তারা ইসরায়েলের উপরে যথেষ্ট চাপ সৃষ্টি করেনি, তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। এই মুহূর্তে আপনার যে যুদ্ধবিরতির প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্র কেন এনেছে নানা কারণে। প্রথম কারণ হচ্ছে ইতিমধ্যে গাজায় ইসরায়েল যে কর্মকাণ্ড, যে হত্যাযজ্ঞ সংগঠিত করতে চেয়েছে সেইটা ইসরায়েল সম্পন্ন করেছে। তো এই মুহূর্তে ইসরায়েলেরও সেখান থেকে ফিরে আসার একটা সময় হয়েছে, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে আপনার ইসরায়েল বিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। অনেক স্টুডেন্টরা কিন্তু এটাকে এনক্যাম্পমেন্ট মুভমেন্ট বলছে, যে ক্যাম্প করে করে প্রতিবাদ জানিয়েছে। তো সেক্ষেত্রে আপনার প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে বাইডেনের অবস্থাও শোচনীয়, যে বাইডেন কিন্তু নির্বাচনে হেরেও যেতে পারেন। তো এইটা দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে যে এই যে তারা যে প্রস্তাবটি এনেছে প্রস্তাবটি পাশ হয়েছে কেন? কারণ ইসরায়েলের বিপক্ষে বা প্যালেস্টাইনের পক্ষে যখনই প্রস্তাব আনা হয়েছে নিরাপত্তা পরিষদে সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। তো এইবার যেহেতু তারা প্রস্তাব এনেছে এবং কোনো দেশ ভেটো দেয়নি সেই কারণে প্রস্তাবটি পাশ হয়েছে। তো বিলম্বে হলেও একটা যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হয়েছে। যেই কথাগুলো প্রস্তাবে বলা হয়েছে, যেটা ডক্টর রানা ব্যাখ্যা করছিলেন, যে যেই কথাগুলো বলা হচ্ছে গাজার পুনর্গঠন থেকে শুরু করে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার, তো সেইগুলো যদি সত্যিকার অর্থেই বাস্তবায়ন হয় তাহলে এই যে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে সেই হত্যাযজ্ঞে এক ধরনের স্বস্তির প্রলেপ হবে। কিন্তু এই যে ধরেন ইসরায়েল প্যালেস্টিনিয়ান যে সমস্যা, সেই সমস্যার সত্যিকারের সমাধান যদি আমরা চাই তাহলে দুটি রাষ্ট্র, ইসরায়েল একটা রাষ্ট্র আছে, ফিলিস্তিনিদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করতে হবে এবং দুটি রাষ্ট্র শান্তিপূর্ণভাবে পরস্পরের সাথে আদান প্রদানের মধ্য দিয়ে একসাথে বসবাস করবে, সেই মেকানিজমটা ডেভেলপ করবে, যে শান্তি সারা বিশ্বের মানুষের জন্য প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনাকে যুক্ত থাকার জন্য কৃতজ্ঞতা আপনার প্রতি। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ গণতন্ত্রের সাথে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল একই সময়।